আপনি দেখেন এই সফর ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা স্বস্তি আছে এটার প্রমাণ কিন্তু আজকে সংসদে পাওয়া গেছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফরের পর গতকাল রাত্রে ফিরেছে এবং আজকে উনি প্রথম সংসদে গিয়েছেন। তখন সরকারি দল, বিরোধী দল সবাই তাকে অভিনন্দিত করেছে এবং আপনিও আপনার উপস্থাপনায় বলেছেন যে এই সফরটার আমরা মনে করি সবচেয়ে বড় যে প্রাপ্তি আমাদের সেটা হল বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে নিজে যে সিদ্ধান্ত নেওয়ার একটা সক্ষমতা অর্জন করেছে, এটা হলো সবচেয়ে বড় প্রমাণ। কারণ যে কথাটি মাহফুজুল হক সাহেব বলেছে যে এই দেশে একটা প্রচলিত নিয়ম আছে, যে কোনো গভর্নমেন্ট প্রথম ভারতে যায়। এবার কিন্তু এই রীতিটা কিন্তু কিছুটা হলো ব্যতিক্রম হয়েছে, বরং বাংলাদেশ। মোশাররফ ভাই, এটা কি কোনো কৌশলগত কারণে সরকারের, যেটা মাহফুজ ভাই বললেন যে আমি ভারত দিয়ে শুরু করলাম না, সরাসরি চায়নাতেও গেলাম না, আমি একটা থার্ড কান্ট্রি বেছে নিলাম, মালয়েশিয়াতে গেলাম, দেন গেলাম, সো আমার ডিপ্লোমেসিতে আমি, যেটা আপনিও বললেন যে আমি আমার কন্ট্রোল রাখলাম, এটা অনেকটা তাই। কারণ একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে তো আমরা এইটাই প্রত্যাশা করি, যার জন্য দেখবেন নির্বাচনে বিএনপির মূল স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ দেওয়ার পর সংসদে সে একটা ছোট্ট বক্তব্য দিয়েছে, সেখানে বলেছে আজকে যা কিছু আমরা অর্জন করেছি এটা আমার কিছুই না, এটা বাংলাদেশের মানুষের জন্য। কারণ আমাদের স্লোগানই হলো সবার আগে বাংলাদেশ। তো যার জন্য আমি মনে করি মাহফুজুল হক সাহেব একটা সংসদে বিরোধী দল, ওনার দল আছে, সুতরাং একটা সরকারের ভুল ত্রুটি বলবে, এটাই স্বাভাবিক এবং এইটাই আমি মনে করি একটা যে কোনো ডেমোক্রেসির মূল বিউটি এবং এর জন্য তাদেরকেও আমরা স্বাগত জানাই। কিন্তু আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ একটা বিরাট সংকটের মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের আইন শৃঙ্খলা সংকট, আমরা এই নির্বাচনে একটা বিরাট কমিটমেন্ট করেছে বিএনপি যে আগামী 5 বছরের পরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। তার ফলেও আমাদের দেশে আপনি দেখবেন ব্যাংকগুলিতে মারাত্মক তারল্য সংকট, আমাদের প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর টাকা পাচার হয়ে গেছে। আমাদের গত সরকার বিরাট একটা অঙ্কের ঋণ রেখে গেছে, যার বোঝাটা কিন্তু এই সরকারকে টানতে হচ্ছে। আমাদের এখন আমরা দেখি যে মাননীয় বিদ্যুৎ, এই যে মাঝে যখন আমাদের জ্বালানি সংকট তৈরি হয় তখন বিদ্যুৎ বন্ধু কিন্তু বিবৃতি দিয়ে বলেছে যে 68,000 কোটি টাকা আমাদের বিদ্যুতের বকেয়া আছে। এই যে একটা সামগ্রিক সংকট, এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদেরকে দরকার একটা বিনিয়োগ দরকার। এটা হলো সবচেয়ে বড় আমাদের প্রয়োজন, যে বিনিয়োগের মাধ্যমে আমরা যাতে এই বন্ধ্যাত্বটা কাটিয়ে উঠতে পারি। এবং আপনি দেখবেন, আমি মনে করি মাহফুজুল হক সাহেব বলেছে যে আমরা তো নগদ কিছু পাইনি। আসলে দেখেন বাইলিটারাল ডিসকাসে কিন্তু সবকিছু তাৎক্ষণিক হয় না। আপনি একটা প্রস্তাবনা এখানে দেখেন একটা গভর্নমেন্ট কিন্তু নিউ গভর্নমেন্ট একটা জিনিস খুব স্পষ্ট তুলেছেন যে মালয়েশিয়ার, অনেকেই প্রত্যাশা করেছিল মালয়েশিয়ার যে শ্রম বাজারটা আছে এটা ওপেন হবে, এটার ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসবে, কিন্তু ওখান থেকে যেটি বলা হয়েছে, আমরা যেটি শুনেছি বা গণমাধ্যমে দেখলাম যে আশ্বাস দিয়েছে যে খুলে দেওয়া হবে। আমি এখানে আসি, আমি আপনাকে জবাবটা দিচ্ছি। এখন আপনি দেখবেন এই সফরে দেখেছি আমাদের যেই বাংলাদেশ যে সমস্যাগুলো আগামী দিনে ফেস করবে, যেমন একটা তিস্তা ইম্পর্টেন্ট ব্যাপার, ইতিমধ্যে তিস্তার ব্যাপারে আপনি দেখবেন তারা অর্থায়ন করবে বলে ইতিমধ্যে দিয়ে এখন হলো একটা কমিটমেন্ট হয়েছে। এই কমিটমেন্টগুলো ফিজিবিলিটি স্টাডি হবে, এটা কি পরিমাণ অর্থ লাগে, আগে স্টাডি দুইবার হয়েছে, 16 সাল হয়েছে, 23 সাল, সেটা আলাদা জিনিস। এখন আবারও স্টাডি, তো এই কার কাগজ লাগে যাবে। আপনি একটা গভর্নমেন্ট, আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় আপনি প্রত্যেকটা প্রকল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে, যে এখানে যেমন পদ্মা সেতু আমরা বলছি যে 20,000 কোটি টাকা দিয়ে সম্ভব, সেটা আপনি 40,000 কোটি টাকা খরচ করেছেন। আপনি আজকে দেখেন কর্ণফুলী যে টানেল, এক টানেলের ডেইলি বিদ্যুৎ খরচ 37 লক্ষ টাকা, আপনার টোল আসে 7 লাখ টাকা, 8 লাখ টাকা। অর্থাৎ এই যে ফিজিবিলিটি স্টাডি এরাও তো করেছিল, তাই আজকে এই অবস্থা কেন তৈরি হয়েছে? যার জন্য আমি মনে করি যে এই সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, তারা জবাবদিহিতা বিশ্বাস করে। যার জন্য দেখবেন এটা দিয়ে ফিজিবিলিটি স্টাডি হবে, ওরা কি পরিমাণ সাহায্য করবে, আমরা ইন্টারনাল কতটুকু আমরা ব্যয় করতে পারবো, এগুলি দিয়ে আমার মনে হয় একটা পূর্ণাঙ্গই হবে। আমি একটা কথা বলি, মাহফুজুলের মনে থাকার কথা, আপনার মনে আছে চীনের রাষ্ট্রপতি 2016 সালে এসেছিল, আপনার খেয়াল আছে, শি জিনপিং, এবং স্পষ্ট ভাষায় উনি ডিক্লেয়ার করে দিয়ে গেলেন যে আমরা প্রায় $26 বিলিয়ন বাংলাদেশকে আর্থিক সহায়তা দেব। আওয়ামী লীগের 15 বছরে মাত্র $5 বিলিয়ন তারা ছাড় দিয়েছে, আর টাকা দেয়নি। অর্থাৎ সেই সক্ষমতা আমরা অর্জন করতে পারিনি। তো
তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে। তারপর দেখবেন এর মধ্যে যদি দৃশ্যমান যে ঘটনাগুলো হয়েছে, আমাদের এখানে বিনিয়োগ দরকার। ইতিমধ্যে চায়নাকে কিন্তু আনোয়ারাতে একটি প্রায় 1000 একর জমির তাদেরকে আলাদা একটা অর্থনৈতিক অঞ্চল দিয়ে দেওয়া হয়েছে। সে ব্যাপারে বলেছে তারা এখানে খুব দ্রুত কাজ শুরু করবে। তারপর চট্টগ্রাম ও মংলা পোর্ট, মংলাটা নিয়ে আমি একটু আসতে চাই। আপনি যদি দেখেন যে ভারতের গণমাধ্যমগুলো, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়ার মতো গণমাধ্যম বলছে যে আপনার বাগেরহাটের যে মোংলা বন্দর, যেটা 110 একরের, এটা আপনার একসময় ভারতকে বরাদ্দ দেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা বাতিল করা হয়। এখন প্রশ্নটি হচ্ছে, ভারতের আরও কিছু গণমাধ্যম বলছে এগুলো আসলে অর্থনৈতিক ইস্যু না, ভারত এই বাংলাদেশের সাথে চায়নার যেই এই সম্পর্কটুকু একটু খুব সিগনিফিকেন্ট ওয়েতে দেখছে, এবং তার সিকিউরিটি এবং তার জিওগ্রাফির জন্য সে কিন্তু খুব সিগনিফিকেন্ট ক্রিটিক্যাল পয়েন্ট হিসেবে মনে করছে। এটা আপনি মনে করেন? না, এটা একটা দেশ কিন্তু তার নিজস্ব পলিসি আছে, নিজস্ব কিছু পরিকল্পনা আছে। সেই ক্ষেত্রে ভারত এবং চায়নার মধ্যে একটা স্নায়ু যুদ্ধ আছে, এটা আমরা সবাই জানি, এটা সবাই জানি। সুতরাং ভারত এই কনসার্ন করবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনাকে দেখতে হবে, আপনি যদি একটা প্রকল্পের কথা আপনি একটু উদাহরণ হিসেবে বলি, মংলাতে যে বিদ্যুৎ প্ল্যান্টটা তারা করেছিল, বিদ্যুৎ প্ল্যান্ট আমাদের দেশে, জায়গা আমাদের, অথচ ভারত লোন দেবে, আপনার নিশ্চয় মনে আছে, ভারতের এক্সিম ব্যাংক লোন দিয়েছিল, অথচ এই লোন ভারত টাকা কিন্তু সব আমাদের, কিন্তু ভারতের মাত্র মনে হয় 48% না কত তারা দেবে, আর বাকিটা সব আমাদের দিতে হবে। সকল এক্সপার্ট ভারতের কাজ করবে। অর্থাৎ এই চুক্তির ক্ষেত্রে যে কিছু অসমতা এইগুলির ক্ষেত্রে, চায়নার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, আপনি দেখেন। সুতরাং এই জন্য হয়তো গভর্নমেন্ট ওখানে মংলার ব্যাপারে একটু গুরুত্ব দিয়েছে, কারণ মংলা পোর্টটাকে ব্যবহার করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমাদের একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ তৈরি করা কিন্তু সম্ভব। তারপর আপনি দেখবেন যে আমাদের একটা বিরাট সংকট, আমাদের রোহিঙ্গা সংকট। আপনারা জানেন যে এই পূর্ব দক্ষিণ এশিয়ার মধ্যে মিয়ানমারের উপর সবচেয়ে বেশি প্রভাব হলো চায়না। সেটা কি খুব বেশি আলোচনায় এসছে এবার? আসছে মানে ধরেন অন্তর্বর্তী সরকারের সময় আপনি প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা ছিলেন, তিনিও বলেছিলেন ওনাদেরকে যে আগামী বছর আপনারা এই দোকানে করতে পারেন। না, ওখানে কিন্তু শেষ হয় না। ওখানে তখন একটা ব্যাপার ছিল, আপনার মনে আছে, যেটা নিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি দল রাজি হয় না, সেখানে একটা মানিবুক করিডোর দেওয়ার কথা ছিল। এবার কিন্তু সেই আলোচনা নাই, বরং আমরা দেখেছি মিয়ানমার যেটা বলেছে, এই চায়না যেটা বলেছে, যেখানে 3টা পক্ষ, একটা বাংলাদেশ, একটা মিয়ানমার, আর একটা আরাকান আর্মি আছে। এটা একটা মেজর পক্ষ। হ্যাঁ, আর আরাকান আর্মি যেটা এখন প্রায় 2/3 তাদের দখলে। সুতরাং আরাকান আর্মি কিন্তু একমাত্র চায়না কন্ট্রোল করতে পারে, তাদের এছাড়া কেউ সম্ভব না। আমাদের সাথে কিন্তু তাদের ভালো সম্পর্ক নাই, যতটুকু মিয়ানমার সরকারের সাথে আছে। সুতরাং এখানে তারা বলেছে আমরা একটা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করব। এটা যদি তারা করতে পারে, আমার মনে আমাদের জন্য একটা খুব একটা ইতিবাচক দিক হবে, থামানো যাবে এবং হয়তো অগ্রসর। তারপরে আপনি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া গিয়েছিল, তখন ওখানে মনে হয় আসিয়ান না ওদের আসিয়ান না ওইটা, হ্যাঁ, সেখানে তারাও ওইটার সদস্য মিয়ানমার, মালয়েশিয়া, এটা বাংলাদেশ বলেছে আমরা এটা সদস্য হতে চাই, এবং ইরাও বলছে যে, মালয়েশিয়া বলছে আমরা আসিয়ান দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। তো এখানে যদি মিয়ানমার, মালয়েশিয়া আমাদেরকে সহযোগিতা করে, চায়না যদি স্টেপ গ্রহণ করে, তাহলে রোহিঙ্গা সংকট একটা সমাধানে আমাদের একটা সুযোগ তৈরি হতে পারে। ধন্যবাদ।